আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এই লাইভটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচের জন্য। এই ভিডিওটাতে আমি হচ্ছে এইচএসসি 26-এর যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট করছে তাদের জন্য আমার একক যে ইঞ্জিনিয়ারিং ম্যাথ মাস্টার প্রোগ্রামটা আছে সেটার ওরিয়েন্টেশন লাইভ হচ্ছে এটা। এই লাইভটার মধ্যে আমি তোমাদেরকে এই জিনিসটা শেখাবো যে এখন থেকে কিভাবে পড়াশোনা করলে, কিভাবে কামব্যাক দিলে, যদি একটু চেষ্টা করো ঠিকঠাক মতন পড়ো, তাহলে ইঞ্জিনিয়ারিং বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, বুটেক্স, আইইউটিএমএস এগুলোতে ইজিলি তুমি চান্স পেতে পারবা। এই পুরো ভিডিওটাই হবে অ্যাকচুয়ালি এই মোমেন্টের হিসাবে চিন্তা করে। আমি এটা চিন্তা করছি না তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, আমি এটা চিন্তা করছি না তুমি অ্যাডমিশন দিবা, এরকম কোনো চিন্তা নাই। এই লাইফটাতে চিন্তা হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা চলছে, এই সময়টাতে এখন থেকে কেমনে পড়লে, কিভাবে পড়লে তুমি ভালো কামব্যাক দিতে পারবা, এবং কামব্যাক এমন লেভেলের হবে যে তুমি যেই লেভেলেই এখন থাকো না কেন ইজিলি এইচএসসির পরে বেশ ভালো একটা ইঞ্জিনিয়ারিং ক্র্যাক করে ফেলতে পারবা। বুঝছো? সো পুরো ভিডিওটাই হবে এই চিন্তার উপর বেস করে। ওকে, তো ছোট্ট একটা ভিডিও, যেহেতু অনেকেরই পরীক্ষা চলছে, টেস্ট পরীক্ষা, আমি একদম অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলবো ভিডিওটা। তো যতক্ষণ শুনবা একটু মনোযোগ দিয়ে শুনতে পারো, আর যদি সম্ভব হয় একটা কাগজ কলমে সিস্টেমগুলো লিখে রাখবা। মানে এখন তোমাকে আমি যে কথাগুলো বলবো, যদি এগুলা ঠিকঠাক মতন মেনে চলতে পারো নেক্সট কয়েকটা মাস, তাইলে ইনশাল্লাহ তুমি তোমার সাধ্যমতো একটা ভালো জায়গায় চান্স পেয়ে যাবা, এটুক তোমাকে আমি বলতে পারি। বুঝছো? সেটা বুয়েট হোক, কুয়েট হোক, বা যে কোনো ইঞ্জিনিয়ারিং হোক, বা ঢাকা ভার্সিটি হোক, তোমার সাধ্যমতো তুমি একটা ভালো জায়গায় চান্স পেয়ে যেতে পারবা। তো আমি এখন প্রত্যেকটা জিনিস ধরে ধরে তোমাকে শিখিয়ে দেবো যে কেমনে পড়তে হবে, টেস্টের জন্য এখন কেমনে পড়বা, সামনে তুমি অ্যাডমিশনকে টার্গেট করে কেমনে পড়বা, ওভারঅল তোমার কি কি করতে হবে। তো এই জন্য একটু খাতা কলম নিয়ে, তাড়াতাড়ি খাতা কলম নিয়ে আসো, দ্রুত খাতা কলমটা নিয়ে আসো সবাই, কাগজে কলমে লিখবা। ওকে, কাগজে কলমে লিখবা। আর এই ভিডিওটা যারা অলরেডি আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সে যুক্ত আছো, ইঞ্জিনিয়ারিং ম্যাথে অনেকেই দেখলাম মানে এখানে ভর্তি হওয়া যারা, তারাই তো ম্যাক্সিমাম। তো যারা অলরেডি যুক্ত আছো তারা তো শুনবাই, যারা বাইরেরও তোমরাও মনোযোগ দিয়ে শুনবা। এই ভিডিওতে শুধুমাত্র ম্যাথের কথা বলবো তা না, ওভারঅল সবকিছু, বাট ম্যাথের দিকে স্পেশাল ফোকাস দেবো যেহেতু আমি সেটার জন্য স্পেশালিস্ট। ওকে, তো চলো শুরু করছি। প্রথমত দেখো, এখনো তো এইচএসসি পরীক্ষা হয় নাই, মোটামুটি আরো অনেক দিন বাকি আছে, মোটামুটি 5 মাসের মতো বাকি এখনো। তো এইচএসসির আগে তুমি কোন কোন বিষয়ে ফোকাস করলে তোমার অ্যাডমিশনের যাত্রাটা অনেক সহজ হবে সেটা একটু জানাই রাখি। এই যে খেয়াল করো, গত বছর 25 ব্যাচের যে এইচএসসি পরীক্ষাটা হইল, প্রশ্ন কঠিন ছিল না? ভালো কঠিন ছিল, কিন্তু সবাই বলল খারাপ হয়েছে, ভয় পেয়েছি, এই সেই, মানে নাড়া পড়ে গেছে একটা। কিন্তু যখন বুয়েট ভর্তি পরীক্ষার জন্য এলিজিবিলিটি লিস্টটা দিল, তখন দেখা গেল কি যে এলিজিবল কারা অ্যাকচুয়ালি ছিল, যারা নাকি অলমোস্ট 90 নাম্বার পেয়েছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে গড়ে 88 পয়েন্ট সামথিং নাকি 89 পয়েন্ট সামথিং জানি আসছিল, মানে অলমোস্ট 90 পাইতে হয়েছে। তাহলে বুঝো এখনকার যুগটা এমন যে প্রশ্ন বাজেও যদি করে, খাতা যদি কঠিন করেও কাটে, তাও বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য অনেক বড় একটা মার্ক লাগে। সো এইচএসসির তো এখন অনেক আগে। এই সময়টাতে তোমাদের প্রথম টার্গেটই হবে, 1 নাম্বার টার্গেটই হবে পিসিএমএ যেন গড়ে 90+ থাকে। এই টার্গেট করে তুমি পড়বা। প্র্যাকটিস যখন করবা চেষ্টা করবা 95-এর উপরে যাতে পাইতে পারো। এটা শুধুমাত্র বুয়েটের জন্য, কুয়েট, রুয়েট, চুয়েট ওরা আবার হচ্ছে A+ এই শিথিল। ওকে, এখন তারপরেও একটা বিষয় আছে যে ভাই আমার তো পাস নিয়ে টানাটানি, তাহলে আমার দ্বারা কি কিছু সম্ভব না? কথা হচ্ছে হ্যাঁ সম্ভব, অবশ্যই সম্ভব, আগেও হয়েছে। আমি এই ঘটনাটা সবসময় বলি। 23 ব্যাচের একটা স্টুডেন্ট ছিল, ও টেস্টে ফেল করে আসছিল, ম্যাথের টেস্টে ফেল করেছিল। ও 23-এর ইঞ্জিনিয়ারিং কোর্সে ছিল। তো যেদিন নাকি বুয়েটের রেজাল্ট দিল, রেজাল্টের সময় আমরা হচ্ছে স্টুডেন্টদেরকে মানে উৎসাহ দেওয়ার জন্য, যারা চান্স পেয়েছে একটা কৃতজ্ঞতা বিষয় আছে, তারপরে আলোচনার বিষয় আছে যে কেমনে কি করলো, তো জুমে লাইভ করি। তো লাইভে একটা ছেলে বলে যে ভাই আবার একটা মজার ঘটনা আছে। আমি বলি বলো। তোমাদের ঘটনা শোনার জন্য তো বসছি, বুয়েটে চান্স পেয়েছো আজকে। পরে বললো ভাই আমি মানে টেস্টে ম্যাথে ফেল করে আসছিলাম, পরে হচ্ছে আপনার এই ইঞ্জিনিয়ারিং কোর্সের লেকচারগুলো, জাস্ট লেকচারের ম্যাথগুলা ওগুলা 10-12-এর উপরে করেছি।
পরে ওর হচ্ছে বুয়েটে 600 ঘরে চান্স আসছিল। তার মানে খেয়াল করো যে তোমার কাছে মনে হইতে পারে ভাই 90 তো অনেক কিছু, আমি তো পাসই করতে পারি না। বাট যারা এরকম অবস্থাতেও আছো, যদি ঠিকঠাক মতন পড়তে পারো, আমি শিখাই দিব এখন একটু পরে, আমি একটা একটা করে পয়েন্ট করে নিয়ে এসেছি, শিখাই দিব সব। যদি ঠিকঠাক মতন পড়তে পারো মানে টপ 50%-এর মধ্যে চান্স পাওয়া যাচ্ছে কিন্তু। ওকে, সো মনের মধ্যে বিশ্বাস রাখো। আর অ্যাকচুয়ালি তুমি যদি সুস্থ মানুষ হয়ে থাকো, একটা হচ্ছে যে ভাই মানে আমি অসুস্থ, ওইটা আলাদা বিষয়, বাট তুমি যদি মানে নিজে একা একা রাস্তা পার হইতে পারো, এই পরিমাণ সুস্থ হয়ে থাকো, ভাই যে কোনো জায়গা ট্র্যাক করা পসিবল একটু চেষ্টা করলেই, বুঝছো? অনেক আহামরি কঠিন কঠিন, সত্যি কথা আসলেই কঠিন, এগুলো তো ভর্তি যুদ্ধ কঠিন, ঠিক আছে, বাট মানে অসম্ভব কিছু না আর কি, বুঝছো? অনেকে হচ্ছে, অনেকেই হচ্ছে। ওকে, তো প্রথমত তোমার কাজটা কি, পিসিএম এ যেন 90+ পাইতে পারো। 90+ পাওয়া তো আসলে একটু কঠিন ব্যাপার, স্বাভাবিক। আচ্ছা, তো এটা কেমনে কি করতে হবে? বিষয়টা হলো তোমরা যেটা করো যে ম্যাথ ফার্স্ট পেপারে অধ্যায় 10টা, আমাকে এই যে বাচ্চারাও নক করে যে ভাইয়া 10টাকে একটু কমায় দেন, ছোট করে ফেলি, কম করে পড়ি, সিকিউর জন্য পড়বো 6টা, এমসিকিউর জন্য পড়বো সবগুলা, বা বাকি 4টা এমসিকিউর জন্য। এমনি করে ভাই 80 পাওয়া যায় কিনা? যারা নাকি এই ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যারা শর্টকাট করতে যাও, চান্স পাওয়ার ক্ষেত্রে তাদের লং কাট মানে ইনফিনিটি পরিমাণ হবে, সারা জীবন যাবে গিয়ে দেখবা চান্স হচ্ছে না, বুঝছো? তো এই জন্যে যেটা দায়িত্ব সেটা হচ্ছে তুমি এখন ফুল সিলেবাস পুরোটা শেষ করবা এইচএসসির আগেই। যদি কিছু বাকি রেখে দাও তাহলে মনে করে নিবা চান্স পাওয়াটা খুবই দূরে, বুঝছো? তোমার কাজ হচ্ছে ফুল সিলেবাস কমপ্লিট করা। এখন যদি ঠিকঠাক মতন করতে পারো, অনেক আহামরি পড়তে হবে না, নর্মাল যেগুলো পড়া, যেগুলো কমন জিনিস সেগুলো পড়ো, ঠিকঠাক পড়তে পারলে দেখবো অটোমেটিক 90-এর উপরে চলে আসছে ইনশাল্লাহ। গত বছর তাদেরই 90, এত এত বড় একটা অ্যামাউন্টের মানুষ 90 পাইলো কেমনে? গতবার মোটামুটি 24-25 হাজার এত মানুষ কেমনে 90 পাচ্ছিল? মেইন বিষয়টাই ছিল এটা যে ওরা ফুল সিলেবাস পড়ে গিয়েছিল। 8টার 8টা প্রশ্ন কিন্তু কঠিন হয় নাই, 3-4টা কঠিন হয়েছে। তো 5টা উত্তর করলেই তো ফুল 50-50 হয়ে যায় সিকিউতে, এমসিকিউ সহজেই আসছিল, সিকিউতে 5টা উত্তর করলেই তো 50-50। তাইলে যদি কেউ 5টার মধ্যে মানে 50-এর মধ্যে যদি 40ও পায়, তাহলেও কিন্তু 90 চলে আসে, বুঝছো? সো তোমার কাজ হচ্ছে ফুল সিলেবাস কমপ্লিট করে যাবা। যদি 1-2টা প্রশ্ন কঠিন অ্যান্সার করতেও হয়, ধরো একটা খ বাদ গেল গিয়ে বা একটা গ বাদ গেল গিয়ে, তারপরেও কিন্তু তোমার দেখবা যে 95 চলে আসছে, বা 50-এর মধ্যে 45-46 চলে আসছে, একটা ক খ এগুলো বাদ গেলেও, বুঝছো? সো এমনি করে আগাও, দেখবা 90 চলে আসবে। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, এখন যে টেস্ট চলছে, চেষ্টা করো সর্বোচ্চ পরিমাণে অধ্যায় মিডিয়াম লেভেলে শেষ করার। তুমি যদি ফুল সিলেবাস কমপ্লিট করতে নাও পারো সমস্যা নাই, যেই কয়টাই পারো, একটা অধ্যায় অনেক ভালো পারি আরেকটা অধ্যায় একদম পারি না জানে এমন না হয়, সবগুলোই মিডিয়াম লেভেলে শেষ করে ফেলো। এভারেজ যেগুলো কমন কোয়েশ্চেনগুলা যতটুকু তুমি বুঝো ওটুক লেভেলে শেষ করে রাখো কমন জিনিসগুলা, বুঝছো? তাইলেই দেখবা তোমার ইজিলি এইচএসসিতে একটা ভালো মার্ক চলে আসবে। টেস্টের প্রিপারেশনটা কিন্তু এইচএসসিতে অনেক বেশি হেল্প করে। ওকে, আচ্ছা, তো এইটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে এইচএসসির আগেই আরেকটা বিষয়ে খেয়াল রাখবা। অনেকগুলো জায়গাতে দেখবা যে স্টুডেন্টরা, ধরো আমার কোর্স কিন্তু এই যে সামনে এই মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, পরশুদিন থেকে শুরু হয়ে যাচ্ছে। তো অলরেডি কয়েকশো স্টুডেন্ট ভর্তি আল্লাহর রহমতে, এবং ওরা খুব পুশ করছে ভাই যে অল্প করেই ক্লাস দেন, তারপরেও শুরু করে দেন ভাই, মাইন্ডসেট যেন রেডি থাকে। দিস ইজ ভেরি গুড। অনেকেই আছে চিন্তা করে যে ভাইয়া আমি তো হয়তোবা ভার্সিটির জন্য পড়বো, আমি তো হয়তোবা বুঝতে পারছি না ইঞ্জিনিয়ারিংয়ে হবে কি না। দেখো, টার্গেট একটু বড় রাখবা, তাইলে অল্প হইলেও হয়ে যাবে গিয়ে। একটা ছোট এক্সাম্পল দেই। একটা জিনিস তোমাকে বাজারে কিনতে পাঠানো হইলো, দাম 100 টাকা। তোমার আম্মু তোমাকে 100 টাকার নোট দিয়ে বললো যাও বাজার থেকে এটা নিয়ে আইসো। তুমি গেলা, যা দেখলা জিনিসটার দাম বেড়ে 110 টাকা হয়ে গেছে। আসার সময় নিয়ে আসতে পারবা না কিন্তু। তাহলে বুঝছো, তুমি যদি এমন হইতো যে তোমার আম্মু তোমাকে 120 টাকা দিয়েছিল, যে আচ্ছা তোমাকে 10 টাকা বাড়ায় দিলাম বা 20 টাকা বাড়ায় দিলাম, অল্প একটু বেশি যদি নিয়ে যেতা তাহলে কিন্তু চলে আসতো জিনিসটা, বুঝছো? সো এই জন্য তোমার যা টার্গেট তার চেয়ে একটু বেশি করে কাজ করবা, তাইলে টার্গেটটা ফিল আপ করতে সহজ হবে, বুঝছো? তোমার যদি টার্গেট হয়ও যে ভাই আমি ভার্সিটি যাচ্ছি, আমার হয়তো বা শেষমেশ টার্গেট ঢাকা ভার্সিটি, সেক্ষেত্রে আরেকটু বেশি প্রিপারেশন নাও, তাইলে ক্র্যাক করতে ইজি হবে। আমি এমন বলছি না যে শুধু ভার্সিটি পড়াশোনা করলে হয়তো বা চান্স হবে না, এরকম না, হবে, চান্স হবে, বাট এটা তো অল্প মানুষের জন্য হয়। তুমি কি লেভেলে আছো তুমি নিজেই জানো, এজন্য যেটা টার্গেট
তার চেয়ে একটু বেশি করে পড়লে তোমার প্রিপারেশন ইজি হবে, বুঝছো, ক্র্যাক করতে ইজি হবে আর কি, নিজেই বুঝতে পারছো। তো এই জন্য হচ্ছে এইচএসসির আগে ভাগেই যত বেশি পরিমাণে পারো পড়া পড়তে থাকো। এইচএসসির পরে বলবো পড়া কম পড়তে, এখন বলছি বেশি পড়তে। ওকে, সো এইচএসসির আগে টার্গেটটা হচ্ছে পিসিএম এ যেন 90+ থাকে, দ্বিতীয় টার্গেট হচ্ছে ফুল সিলেবাস যেন কমপ্লিট হয়, এটা যেন কমপ্লিট হয়, এটা যেন কমপ্লিট হয়, যেন এরকম না থাকে যে ভাই 2টা অধ্যায় বাকি রেখেছিলাম অ্যাডমিশনের সময় পড়বো, তাহলে চান্স বাদ দিয়ে দাও। এটা মোটামুটি এখন বাদ দিয়ে, এখন কম্পিটিশন অনেক বেশি। 10 বছর আগের কথা বললেও হয়তো চান্স অনেক ক্ষেত্রেই, বাট এখন কম্পিটিশন অনেক বেশি, তাইলে তুমি হিসাব বাদ দিয়ে দাও, বুঝছো। ফুল সিলেবাস এইচএসসির আগেই কমপ্লিট করতে হবে, যেমনে পারো কমপ্লিট করতে হবে, এভারেজ লেভেলে হইলেও কমপ্লিট করতে হবে। হয়তো বা 2টা অধ্যায় তোমার বাকি আছে, কোনো মতে তুমি শেষ করলা, করো, বাট কমন যেগুলো কোয়েশ্চেন রিটেনের, কমন যেগুলো এমসিকিউ, ওগুলো ভালো মতন শেষ করো, টপিকগুলো মোটামুটি বুঝে রাখো, চলবে। একদম পড়ি নেই, এইচএসসির পরে ভর্তি পরীক্ষার সময় পড়বো, ভাই ওইটা হচ্ছে অলিক কল্পনা আর কি, বুঝছো, অলিক কল্পনা। যেমন গতবার কিন্তু শর্ট সিলেবাসের প্রশ্ন হয়েছে, শর্ট সিলেবাসে ছিল, আমি বলতে পারি আমি নিজেও ইঞ্জিনিয়ারিং ব্যাচ গত বছর এইচএসসির পরে পরে শুরু করেছিলাম। ভাই মানে বাচ্চারা তো বাচ্চারা, আমারও কষ্ট হয়ে গেছে এইচএসসির পরে ওই 3 মাসের মধ্যে এত বড় সিলেবাস শেষ করতে। ওকে, বাচ্চারাও জিজ্ঞেস করতো ভাই এত দ্রুত কেমনে করছেন এগুলা, এত দ্রুত কেমনে আগাচ্ছেন। সো জিনিসটা অ্যাকচুয়ালি কষ্টকর হয়ে গেছে তখন, বুঝছো, অ্যাকচুয়ালি কষ্টকর। এবার কিন্তু আমি ইচ্ছা করেই এই জন্য একদম শুরুতেই শুরু করে দিলাম, যেন শেষে যে প্রেসারে পড়তে না হয় তোমাদের, বুঝছো। সো আমরা যেটা করব এখন, এইচএসসির আগেই শর্ট সিলেবাসের বাইরের যে 8টা অধ্যায়, সেগুলো এইচএসসির আগেই ইনশাল্লাহ কমপ্লিট। সেক্ষেত্রে এইচএসসির পরে যেয়ে তোমার অত একটা প্রেসার হবে না, দেখবো অধ্যায় মাত্র 12টা, তখন তোমার জন্য আরামদায়ক হবে, বুঝছো। অ্যান্ড আরও বিষয় আছে, বলে দিব একটু পরে। যাই হোক, তাহলে আমার পিসিএম এ 90+ লাগবে, ফুল সিলেবাস কমপ্লিট করতে হবে, এই 2টা এইচএসসির আগে করবা। তারপরে ক্লাস তো ইনশাল্লাহ পরশু দিন থেকে শুরু, মঙ্গলবার থেকে। তো খেয়াল করে দেখো, এখন তো টেস্ট পরীক্ষা চলছে, টেস্টের মধ্যে আমি প্রেসার একদম কমায় দিব, জাস্ট সপ্তাহে একটা ক্লাস, পুরো সপ্তাহে একটা 2 ঘন্টার ক্লাস মনে করো, পুরো সপ্তাহে 2 ঘন্টার ক্লাস একটা। ইজি না বলো? ইজি, কিন্তু পুরো সপ্তাহে 2টা ঘন্টা ক্লাস করতে পারবে না 7 দিনে, পসিবল। এখন এইখানে টুইস্টটা কোন জায়গাতে, আমরা যেটা মনে করি যে ইঞ্জিনিয়ারিং কোর্স করা বা যে কোনো কোর্স করা, এক বিষয়ের কোর্স করা, ক্লাস করে ফেললাম, না, শুধু ক্লাস করলে চান্স পাওয়াটা টাফ, বুঝছো। তো এই জন্য যেটা হচ্ছে, বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ওকে, বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো একটু তোমাকে বলে রাখি, যখন ক্লাসগুলো করবা, তুমি যখন একটা ম্যাথ শিখবা, তখন কি কি বিষয়ে খেয়াল রাখবা। গত বছরের যখন নাকি বুয়েট ভর্তি পরীক্ষাটা হইলো, এই যে লাস্ট বার মাত্র কয়েকদিন আগে হইলো, খেয়াল করে দেখো ম্যাথের প্রশ্ন কিন্তু বাজে আসছিল, খালি কঠিন বলবো না, বাজে আসছিল। এটা কি এখন সত্যি করে বলো তো, আমি কি অবাক হয়ে গেছি প্রশ্ন দেখে? না, অবাক কিন্তু হই নাই। আমি কিন্তু পরীক্ষার আগে রেগুলার যতগুলা জুম সেশন হয়েছে আমাদের 25 ব্যাচের কোর্সে, প্রত্যেকবারই বলেছিলাম যে 20টা কোয়েশ্চেন আসবে, 5টা আসবে বাজে কোয়েশ্চেন, এবং নিতান্তই 5টা বাজে কোয়েশ্চেন আসছে, বুঝছো। যদি 20টা, সবাই বলছে কঠিন কঠিন কঠিন, বাট অনেস্টলি স্পিকিং প্রশ্ন কঠিন ছিল না, প্রশ্ন আসলেই কঠিন ছিল না। মানে এমন কিছু নাই যেটা সিলেবাসের বাইরে আসছে, তা না, সব সিলেবাসের মধ্য থেকেই আসছে। 12টা প্রশ্ন ছিল যে জানে সে পারবে উত্তর করতে, এরকম। 8টা প্রশ্ন ছিল কঠিন, এর মধ্যে 5টা ছিল অ্যাকচুয়ালি কঠিন, 3টা ছিল তোমার হচ্ছে একটু চেষ্টা করলেই পারা যায়, যদি একটু বুদ্ধি খাটায় উত্তর করতে পারে পেরে দিয়ে আসবে। এবং যে কোনো স্টুডেন্ট যদি ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো উত্তর দিয়ে আসে, ম্যাথে গত বছরের ম্যাথে 20টার মধ্যে 10টা থেকে 12টা উত্তর করে দিয়ে আসতে পারে, ওর চান্স হয়ে যাবে, মিডিয়াম লেভেলে ওর চান্স হয়ে যাবে। কি বললাম, ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো উত্তর করেছে, মোটামুটি যতটুকু পারে করেছে, ভালো করেছে। আর ম্যাথ যেহেতু একটু টাফ হয়েছে, সেক্ষেত্রে ম্যাথে যদি 10 থেকে 12টা উত্তর করতে পারে, তাইলে ওর মিডিয়াম লেভেলে চান্স হয়ে যাবে। এখন স্বাভাবিকভাবেই মানে মোটামুটি 14-15টা উত্তর করা যায়, যে নাকি অ্যাকচুয়ালি জানে এবং মোটামুটি প্র্যাকটিস করা স্টুডেন্ট, ভালো প্র্যাকটিস করেছে, 14-15টা এমনিই পারবে, এটা পারা যায় আর কি, এত আহামরি কঠিন না, পারা যাবে 14-15টা। হ্যাঁ, এক্সট্রা কিছু আছে, ওই যে বললাম 5-6টা কোশ্চেন খুব ক্রিটিক্যাল, চিন্তা করতে হয়, একটু মাথা খাটাইতে হয়। ধরো ওই কোশ্চেনটা 3 মিনিটের মধ্যে পসিবল না, 5-6 মিনিট লাগতে পারে, এরকম হইতে পারে। ওগুলো যারা একটু এক্সট্রাঅর্ডিনারি, তারা ফিজিক্স কেমিস্ট্রিতে টাইম কমায় নিয়ে আসবে, ওই টাইমটাই না ম্যাথ ওইখানে দিবে,
ওই এক কোয়েশ্চেন 3 মিনিটের জায়গায় 6 মিনিট 8 মিনিটে শেষ করবে, ওগুলো করে করা যায়। বাট তোমার যদি একদম টপও হইতে হয়, সব যে পারতে হবে তা না, মোটামুটি 15টা ক্রস করলেই দেখবা যে একদম টপের দিকে চলে গেছে। ম্যাথের কথা বললাম, বুঝছো? এরকম প্রশ্ন আসছে। এখন খেয়াল করো তো, গতবার প্রশ্ন যেহেতু এরকমই হয়েছিল, সবাই কঠিন কঠিন কেন বলছিল? মেইন বিষয়টা ছিল হচ্ছে মেইন বই থেকে হুবহু প্রশ্ন মনে হয় একটা বললো, বাচ্চারা বলেছিল যে সমতলে বস্তু কণার গতির থেকে কেতাব স্যারের বইয়ের একটা অঙ্ক, মানে একটা অঙ্ক ডিরেক্টলি বইয়ের থেকে আসছে এরকম। ভাই বাকিগুলো কি বইয়ের বাইরে? না, সবগুলোই কমন টাইপগুলোর মধ্যেই ঘুরায় ঘুরায় দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে, সংখ্যা চেঞ্জ করেছে, 2টা টাইপ একসাথে করে দিয়েছে, যেগুলো আমরা আলাদা আলাদা ম্যাথ করাইতাম। এরকম করে এক ম্যাথের থেকে একটা অঙ্ক আনছে, আরেক ম্যাথের থেকে আরেকটা অঙ্ক আইনা জোড়া দিয়ে দিল, বুঝছো? জোড়া দিয়ে দিল। কণিকের মধ্যে নিম্ন নিকটতম দূরত্ব করতা, এগুলোকে অন্য স্টাইলে গেল গে। বিভিন্ন ছোটখাটো চেঞ্জ, অনেক আহামরি কঠিন না, একটু বুদ্ধি করলে পারা যায়, বুঝছো? সো এখন থেকে ম্যাথ ক্লাসে যেটা করবা, জাস্ট ভাইয়া একটা কোয়েশ্চেন উত্তর করাই দিল, আমি উত্তরটা মুখস্থ করে চলে গেলাম, বাসায় 3-4 বার প্র্যাকটিস করলাম, উত্তরটা মুখস্থ হয়ে গেল, ইয়াস আমি অঙ্ক পারি, এগুলো এখন থেকে বাদ, এগুলো করা যাবে না। ক্লাসে যখনই কোনো ম্যাথ শিখছো, 2টা জিনিস, একটা হচ্ছে কি করছি, একটা হচ্ছে কেন করছি। এই 2টা প্রশ্নের উত্তর তোমাদের জানতে হবে, 2টা, কি করছি আর কেন করছি। দেন তুমি জানবা, এই 2টা জানার পরে তুমি জানবা যে কিভাবে করছি। তাহলে কিভাবে আগে কি কি জানতে হবে, যে কি করছি, এখানে করলামটা কি, আর কেন এই কাজটাই করলাম, অন্যটা কেন করলাম না। তোমরা ম্যাক্সিমামে যেটা করো, যে একটা অঙ্ক, এই অঙ্কটা এমনি 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 করতে হয়, খালি কিভাবে করতে হবে এটা শিখে রাখো, আর বলো আমি অঙ্ক পারি, বইয়ের সব অঙ্ক আমার করা শেষ। বাট বিষয়টা হচ্ছে ডিরেক্টলি কিন্তু অঙ্ক দিয়ে দিচ্ছে না, ঘুরায় দিচ্ছে, অনেক ঘুরায় দিচ্ছে। তোমরা কেউ কেউ গতবার আমি দেখা গেছিল যে প্রচুর, মোটামুটি ধরো 30-40% ম্যাথ বাইরের দেশের বই থেকে বা একটু ঘুরায় দিয়ে এমনি এমনি এগুলো করাইতাম, যে অনেক রকম প্যাচবুস নিজের থেকে বানায় দিয়ে এমনি এমনি। বাচ্চারা বলতো ভাই এত বিদেশি অঙ্ক কি লাগবে, এত লাগবে কিনা, এরকম বলতো। এখন কোয়েশ্চেন দেখো, বুয়েটের প্রশ্ন দেখো, এর আগের বছরের প্রশ্ন দেখো। সো বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার নিজে বিদেশি বই খুলে বসে যেতে হবে না, সেগুলোর জন্য আমরা আছি, তো ভরসা রাখতে পারো। তোমাদের কাজ হচ্ছে লেকচারে যেই ম্যাথগুলো করাচ্ছি সেগুলা কি করছো আর কেন করছো এইটা বুঝতে পারছো কিনা, দেন তুমি যাবা কিভাবে করবা। বিকজ কিভাবে থেকে কিন্তু এখন কমন কম পড়ে, কি করছি আর কেন করছি এই প্রশ্নের উত্তর তোমাকে জানতে হবে, তাইলে তুমি উত্তর করে দিয়ে আসতে পারবা, বুঝছো? সো যে কোনো জিনিস তুমি করার আগে জিজ্ঞেস করবা এই অঙ্কটা আমি এমনিই কেন করলাম, এখানে করলামটা কি অ্যাকচুয়ালি, জাস্ট ম্যাথ করে যাওয়া না, ওইটা কোনো প্র্যাকটিসই না, ও তাইলে ইঞ্জিনিয়ারিংয়ে হবে না, ধরেই রাখো এটা, বুঝছো? সো ক্লাসে ম্যাথ শেখার সময় তুমি এগুলা ক্লিয়ার হবা। যদি টিচার না বুঝায়, টিচারকে জিজ্ঞেস করবা, আমাকে জিজ্ঞেস করবা ভাই এটা বলেন, এটা কেন করলাম। হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দিয়েছি না, আজকেও কথা বলেছো না আমার সাথে, গতকালও বলেছো না, পরশু দিনও বলেছো না, ডেইলি তো বলছো। জিজ্ঞেস করবা, যে কোনো অঙ্ক আটকে গেলে আমাকে জিজ্ঞেস করবা। ডেইলি রাতের বেলা ঘুমের আগে আমি অবশ্যই ওই জায়গাটায় দেখবো, দিনের বেলা তো দেখি, রাতের বেলা একটা আলাদা টাইমই রাখি আমি দেখার জন্য, যে এই টাইমে আমি দেখবো ইঞ্জিনিয়ারিং এর বাচ্চারা কি কি বলছে, কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো একটা আনসলভড প্রবলেম থাকলে, বুঝছো? সো যে কোনো দরকারে যদি মনে হয় যে ভাইয়া ক্লাসে এই জিনিসটা এমনি কেন করাইলেন, এটা যদি একটু অন্যভাবে বলতেন, হোয়াটসঅ্যাপে বলবো আমাকে, আমি আছি, গ্রুপের মধ্যে আমি আছি, যে কোনো জিনিস জিজ্ঞেস করা যাবে, বুঝছো? এবং যতগুলো ম্যাথই করছো এমনি এমনি শিখবা, জাস্ট কমন কয়েকটা অঙ্কের পেছনে দৌড়ানোর দরকার নাই। লেকচারে যেমনে যেমনে করাবো, যেই কয়টা জিনিস করাবো, কমনও করাবো, আনকমনও করাবো, একদম সুপার আনকমনও করাবো, যা করাবো ওই ম্যাথগুলো ভালো করে শিখে রাখতে হবে। এর বাইরে যদি হাত নাও দাও সমস্যা নাই, একদম টপ 100-এই চান্স হবে ইনশাল্লাহ। জাস্ট লেকচার করে যাও, লেকচারের ম্যাথগুলো ধরে 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 করবা, বিকজ লেকচারে কিন্তু সব টাইপই আমি করাবো। এই যে বাচ্চারা বলেছে না প্রশ্ন কঠিন, জিজ্ঞেস করেছি লেকচারে করানো হয় নাই এমন কোনো টাইপ থেকে কি আসছে না, ছিল না আসলে। কারণটা কি? কারণটা হচ্ছে লেকচারে তো সবগুলো টাইপই করাই রেখেছি, বুঝছো? বইয়ের মধ্যে ম্যাথ প্রচুর, দেখা গেছে একই রকমের ম্যাথ 3-4টা-5টা করে দেওয়া, ওগুলা বেশি প্র্যাকটিস করতে গেলে দেখা যাবে একটা জিনিস বাদই চলে গেছে, বা এক অধ্যায় অনেক প্র্যাকটিস হয়ে গেছে, আরেক অধ্যায় সময় পাও নাই। এই জন্য লেকচারের দিকে ফোকাস করে ভালো করে। তো তাহলে ভাইয়া বই কি পড়া বাদ দিয়ে দিব? অবশ্যই না, বই পড়বা। একটা অধ্যায় যখন শেষ হবে আমার কাছে, শেষ করার পরে যে কোনো একটা বই, আমরা কেতাব স্যারকে ফলো করি, মানে আমি পার্সোনালি নিজে কেতাব স্যার করতাম, এক কেতাব স্যারের বইটা টপ টু বটম শেষ করো, এমনিই করতে পারবা। লেকচার করা শেষ হয়ে গেলে ওইটা এমনিই করতে পারবা। লেকচারে কেতাব স্যারের চেয়ে বেশি টাইপই আছে, সমস্যা নেই। তো লেকচারটা আগে ভালো মতন প্র্যাকটিস করবা, এরপরে কেতাব স্যারের বই তুমি পেজ উল্টে গেলেও বুঝবা, যাচ্ছে এগুলো তো করেছি আমি এই, বাট বইটা গো থ্রু করিও।
এবং শুধু এটা ম্যাথে না, ফিজিক্স কেমিস্ট্রি দুইটাতেই মেইন বইটা পড়বা, মেইন বইটা। তুমি সেটা গিয়াস স্যারের বই ফলো করো, তপন স্যারের বই ফলো করো, প্রামাণিক স্যারের বই ফলো করো, বা সেলু স্যারের বই ফলো করো, যেটাই করো না কেন মেইন বই পড়বা। কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি নাক স্যারের বই বলো, কবির স্যারের বই বলো, বা গুহ স্যারের বই বলো, মেইন বই কইরো। কনসেপ্ট বুক দেখবা, টিচারদের লেকচার দেখবা, সবই ভালো কথা, মেইন বই কইরো। বারবার বলছি মেইন বই কইরো। আমি নিজে ছোটবেলায় মাহির ভাইয়া কেতাব স্যারের বইয়ের যে শুরুর দিকে থিওরিগুলো থাকে না, ওগুলো লাইন বাই লাইন পড়তাম আর দাগাইতাম, লাইন বাই লাইন, বাম দিক ভর্তি লিমিট দাগায় দাগায় পড়তাম, বুঝছো? ডান দেওয়া মনে আছে, এখনো দাগানো দেখবা তুমি। আমি দাগায় দাগায় পড়তাম। ম্যাথ করার আগে ধরো এরকম 3 ঘন্টা 4 ঘন্টা ধরে খালি বইয়ের লাইনগুলো পড়ছি। এই যে ওই যে নলেজটা, ওইটাই তোমাদেরকে এখন দেই, বুঝছো? তুমি যখন বইয়ের লাইন বাই লাইন পড়তে যাবা, নিজেই অঙ্ক পারবা, টিচারের শিখাই দেওয়া লাগবে না। সো ক্লাসের মধ্যে ম্যাথের ভিতরের জিনিসগুলো শিখবা, নট জাস্ট যে ম্যাথ কেমনে করবো, নো, ভিতরের জিনিসগুলা। ক্লিয়ার? আচ্ছা, দেন আরেকটা জিনিস এবার আমি নতুন অ্যাড করেছি আমার কোর্সে, সেটা হচ্ছে কনসেপ্ট ওয়ার্কআউট। জিম করাবো, জিম, ব্রেনের জিম, বুঝছো? খেয়াল করো এই বছর কি হইলো, বুয়েটে সিমিলার কনসেপ্টগুলোর থেকে ম্যাথ ঘুরায় ঘুরায় দিয়েছে না? কারা পেরে আসছে দ্রুত? যারা অ্যাকচুয়ালি দ্রুত চিন্তা করতে পেরেছে অঙ্কটা আমি কেমনে মিলাবো। যারা এতদিন খালি কিভাবে শিখে গেছে, ওরা দেখে যে ক্লাসে তো এমনি পড়ানোই হয় নাই, তখন ওরা আটকে গেছে যে এখন কি হবে। সো এই জন্যে জাস্ট বইয়ের কমন ম্যাথগুলো না করে, বইয়ের ওগুলো তো করাবই, এর পাশাপাশি তোমাদেরকে কিছু কনসেপ্ট ওয়ার্কআউট দেওয়া হবে বাসায়, নিজে প্র্যাকটিস করে দেখবা। এটা নর্মাল জাস্ট ওই প্র্যাকটিস শিট টাইপের ওগুলো অঙ্ক না। লেকচারের মধ্যে আমি কিছু কিছু জায়গায় তোমাকে চিন্তা করার সুযোগ দিয়ে রাখবো, বাসায় তুমি ওই চিন্তাগুলো এখন থেকে করবা। তোমার বুয়েট ভর্তি পরীক্ষা কিন্তু অনেক পরে, মোটামুটি আরো 10 মাস পরে। 10 মাস তুমি যদি এই কনসেপ্ট ওয়ার্কআউটগুলা এগুলো ঠিকঠাক মতন করতে পারো, নাম কি CW, কনসেপ্ট ওয়ার্কআউট। এই CW গুলো যদি তুমি ঠিকঠাক মতন করতে পারো, আমি একটু তোমারে বলতে পারি, তোমার ম্যাথ যতই ঘুরায় দেখ না কেন তুমি ইজিলি ক্র্যাক করতে পারবা, দ্রুত উত্তর করতে পারবা কি 3 মিনিটের মধ্যে, বুঝছো? সো আমি প্রচুর ঘুরানো জিনিস দেবো, এগুলো বাসায় তোমাকে সময় দিয়ে করা লাগবে। যদি একটু পড়াশোনা না করতে চাও তাহলে বুয়েটের আশা বাদ দাও, ওকে? সো আমি তোমাকে ম্যাথ নিজে ক্লাসেতে অনেক রকমের করাবোই, বিভিন্ন রকমের ঘুরায় পেঁচে একদম। এবার আমি একদম বাজেভাবে পেঁচাবো ম্যাথের ক্লাসের মধ্যে, যত রকমের প্যাচগোছ দিতে পারে আর কি করাবো। এরপরে তোমাকে আমি আরো পেঁচায় পেঁচায় ম্যাথ দিব। তোমার কাজ হচ্ছে বাসায় বসে নিজে চিন্তা করা ওগুলোর পিছনে, বুঝছো? সো এইগুলোর দিকে একটু স্পেশাল ফোকাস দিও, কনসেপ্ট ওয়ার্কআউটের দিকে, এটা মাস্ট। এটা যদি না করো, ধরো একটা ক্লাস তুমি করলো না, একটা ক্লাসের থেকে এই CW গুলো তুমি করো নাই, তাহলে বুঝবা যে পজিশন আমার 100 পিছাইলো। এমনি এমনি তুমি আগাবা, প্রত্যেকটা ক্লাসে CW করবা, তাহলে মনে মনে ফিল করবা যে আমি 100 পজিশন উপরে উঠাইলাম, পজিশন 100 কমলো, ভ্যালু কমলো আর কি, বুঝছো? তাইলে দেখবা অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট আসবে। প্রশ্ন যে ঘুরাচ্ছে না, এগুলো কঠিন মনে হবে না তখন, বুঝছো? আমি তো ফার্স্টে প্রশ্ন দেখি নাই, পরীক্ষার দিন বাচ্চারা বলছে ভাই প্রশ্ন আউট অফ দ্য ওয়ার্ল্ড হয়েছে, বুঝছো? আমি বলছি এতই কঠিন, এই সিলেবাসের বাইরের থেকে কয়টা আসছে? বলে ভাই একটাও না। আমি বলি এমন কোনো অঙ্ক কি আসছে যে এই টাইপটা আমি করাই নাই, বা এই কনসেপ্ট ছিলই না ক্লাসে? বলে না ভাই ওরকম ছিল না, তবে কয়েকটা টাইপ মিলাই দিয়েছে, ঘুরাই দিয়েছে, পেঁচাইছে। তো ওই জায়গায় তো খেলা, তুমি বুয়েটে পড়বা, কুয়েটে পড়বা, তো তুমি যদি ঘুরানো জিনিস মিলাইতে না পারো, তাহলে রিয়েল লাইফে প্রবলেম সলভ করবা কেমনে? রিয়েল লাইফে কিন্তু তোমার প্রবলেমগুলো এরকম সাজানো গোছানো থাকে না, একটা জটিল জিনিস থাকে, নিজে বুদ্ধি করে উত্তর করতে হয়, বুদ্ধি করে একটা সমাধানে আসতে হয়। তো রিয়েল লাইফের জন্য তোমাকে ভালো পারতে হইলে এখন থেকে তো ওগুলো প্র্যাকটিস করা লাগবে, তাই না? ভালো ইঞ্জিনিয়ার নাইলে হবা কেমনে? জাস্ট চান্স পেয়ে বসে আছি, এটা কিন্তু কোনো ইঞ্জিনিয়ারই না ওগুলা, বুঝছো? সো তোমাকে ভালো যদি হইতে হয় চেষ্টা করতে হবে, ওকে? আচ্ছা, এখন বাসায় যখন প্র্যাকটিস করবা তখন অ্যাকচুয়ালি কি কি জিনিস করবা, খুব গুরুত্বপূর্ণ 2টা পয়েন্ট বলবো, একটু মাথায় দিও, মনোযোগ রাখবা। প্রথমত, আজকের পড়াটা আজকে আরেকবার রিভিশন করবা। কি বললাম? আজকে মনে করো আমি ডেলি নর্মালি সকাল 7টা থেকে 10টা এই টাইমের মধ্যে দেখবা ভিডিও দিয়ে দিব, যেহেতু ভিডিওগুলো খুব বড় ফাইল হয় আর কি, বড় বড় জিবি হয়, 80 জিবি 100 জিবি, কারণ আমি কিন্তু এগুলো খুব হাই কোয়ালিটির হাই রেজুলেশনে দিব, বুঝছো? একদম বিয়ে বাড়ির ক্যামেরা যেগুলো ওগুলো দিয়ে শুট করে। সো বুঝতেই পারো খুব বড় ফাইল হবে আর কি, ডিউরেশন অনেক বড় না, ডিউরেশন 2 ঘন্টারই, বাট ফাইল হবে 100 জিবি, বুঝছো? সো এটা আপলোড করতে একটু সময় লাগতে পারে, হইতে পারে যে আগ পিছ হয়ে গেল, তারপরেও নর্মালি সকাল 7টা থেকে 10টার মধ্যেই আপলোড হওয়া উচিত। আচ্ছা, সেক্ষেত্রে সকালবেলা ক্লাসটা পেয়ে যাবা। ধরো 2 ঘন্টার একটা ক্লাস করতে তোমার হাইস্ট 3 ঘন্টা লাগবে, নোট টোট সহ করতে গেলে
বা তুই নোট না করলেও 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে, ধরলাম তুমি 2টা ব্রেক নিয়েছো, আর এই 3 ঘন্টার মধ্যে তোমার ক্লাস হয়ে যাবে। রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে অবশ্যই সকালে করা ম্যাথগুলা নিজে হাতে প্র্যাকটিস করে দেখবা, এটা মাস্ট। দিনের পড়া, দিনের রিভিশন, তাও কি হাতে লিখে। এইটা করতে পারলে চান্স হবে, হয়ে যাবে। দেখো জাস্ট এটা করো, জাস্ট এটা, এত 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 উপদেশ বাদ, খালি এই কাজটা করো, চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। কি বললাম, সারাদিনে যা পড়লা, মানে আজকে ধরো একটা ভিডিও দিয়েছি, ওই ভিডিওর ম্যাথগুলা রাতে ঘুমানোর আগে হাতে লিখবা, হাতে লিখবা একবার পুরো ক্লাসের পড়াটা, বুঝছো? একবার হাতে লিখবা, চান্স হয়ে যাবে, দেখো ইনশাল্লাহ হয়ে যাবে। তুমি নিজেই বুঝবা যে তুমি চান্স পাওয়ার উপযুক্ত হয়ে যাচ্ছ, পুরোটাই আল্লাহর ইচ্ছা, বাট নিজে তুমি ফিল করবা যে আমি এখন উপযুক্ত। নিজের ফিলিংস কিন্তু অনেক বড় একটা জিনিস, গাট ফিলিংস বলতে একটা কথা আছে। নিজেই তুমি ফিল করবা যে আমি এগুলো জানি এখন, দিনেরটা দিনে। এবং এই যে কনসেপ্ট ওয়ার্কআউট যেগুলো থাকবে, ওগুলো চেষ্টা করবা পরবর্তী সপ্তাহ আসার আগেই শেষ করতে। আমি একটা আলাদা গ্রুপ খুলে দিব এটার জন্য, একটা আলাদা গ্রুপ দিয়ে দিব, ওইখানে তোমরা ওইটা পোস্ট করবা যে কি করলা। এবং আমি এখানে গিফটও রাখবো। এখানে যারা নাকি ধরো সপ্তাহে এরকম দিতে পারবা, তাদের জন্য আমি গিফট রাখবো, এখানে গিফটের ব্যবস্থা করব, বুঝছো? এখানে আমি গিফটও রাখবো দিনেরটা দিনে। ওকে, সো এইটা একটু কইরো, এইটা করলে পজিশন উপরে উঠবে অনেক। ম্যাথ যদি ঘুরাইও দেয়, বাজে প্রশ্ন করে, তুমি পারবা। আর এটা করলে চান্স ইনশাল্লাহ হয়ে যাবে। জাস্ট একটুকু দিনেরটা দিনে, রাতে ঘুমানোর আগে হাতে লিখে প্র্যাকটিস করতে হবে, দ্যাটস ইট। আরেকটা বিষয় আছে, সেটা যখনই কোনো পরীক্ষা নেওয়া হবে আমার এখানে, পরীক্ষার আগে অবশ্যই নিজে আর একবার হাতে লিখবা। তাহলে এক্সামের আগেও একবার হাতে লিখবা। কি বললাম, এক্সামের আগেও, আমার এক্সামের আগেও একবার করে হাতে লিখে ফেলবা। এই 2টা জিনিস বাসায় প্র্যাকটিস করার সময় করবা, বুঝছো? কোনো প্রশ্ন তোলার দরকার নাই। আর আরেকটা বিষয়, যদি নোট নাও করো, ক্লাস নোট যদি নাও বানাও, তাতেও কোনো সমস্যা নাই, কারণ আমি কিন্তু ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ দিব। মানে পিডিএফ এর মধ্যে ক্লিক করলে ভিডিও ওইখান থেকে ওপেন হবে, ইউটিউবে যায়, বুঝছো? ইউটিউব লিঙ্কই দেওয়া থাকবে, ইউটিউব ডিরেক্টলি লিঙ্ক দেওয়া থাকবে। তবে এখানে পাইরেসি করলে এটা নিজেরই ক্ষতি, নিজেই বুঝতে পারছো, ওইটার ব্যবস্থা আছে আমার কাছে। তো বিষয়টা তোমার এখানে পিডিএফ দেওয়া থাকবে, পিডিএফ এর প্রত্যেকটা স্লাইডে বাটন থাকবে। তুমি কোনো একটা স্লাইড বুঝতে পারছো না, বাটনে ক্লিক করলে ভিডিও এখান থেকে ওপেন হবে। তো যখন নাকি তোমার একবার একটা ক্লাস করা শেষ, 2 মাস পরে তুমি যখন রিভিশন করতে যাবা, তোমার আলাদা করে খাতার নোট উল্টানোর সময় নষ্ট করার দরকার নাই। তুমি পিডিএফ থেকেই দেখো, যেই ম্যাথ বুঝতে সমস্যা হচ্ছে ওই ম্যাথের ওই স্লাইডের বাটনে ক্লিক করবা, ভিডিও ওইখান থেকে স্টার্ট হবে, ম্যাথটা দেখে আবার স্লাইডে চলে যাবা। তাহলে তোমার সময় লাগবে না, দেখবা 2 ঘন্টার একটা লেকচার 10-15 মিনিটে বা 20 মিনিটেই শেষ। কারণ যেগুলো পড়ো নাই, খালি ওটুক দেখেছো, এরকম, বুঝছো? সো আলাদা করে নোট করার কোনো দরকার নাই। নোট যেই টাইমে করবা সেই টাইমে 2 বার প্র্যাকটিস করা যায়। নোট করার সময় তুমি প্রশ্ন তুলবা, সুন্দর করে খাতায় এই করবা ওই করবা, দরকার নাই। রাফ প্র্যাকটিস করবা, রাফ, এই যে বললাম ঘুমানোর আগে হাতে লিখে সুন্দর করে না, রাফ, জাস্ট মেইন জিনিসটা, মেইন ক্যালকুলেশনটা পারলে ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। যদিও ওরকম অঙ্ক তো করাবো তো কঠিনগুলাই। তো তোমার কাজ গিয়ে রাফ প্র্যাকটিস করা, মিনিমাম জায়গার মধ্যে যেন করতে পারো, বুঝছো? তো বাসায় প্র্যাকটিস করার সময় এগুলো একটু খেয়াল রাখবা। 3 নাম্বার আরেকটা পয়েন্ট, সেটা টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নর্মালি বাসায় যখন প্র্যাকটিস করবা, চেষ্টা করবা এক একটা ম্যাথ যেন 3 থেকে 5 মিনিটের মধ্যে হয়ে যায়, প্রথম দফায় আর কি, প্রথম যেন 3 থেকে 5 মিনিটের মধ্যে হয়ে যায়। ধীরে ধীরে সময়টা কমে আসবে অটোমেটিক। বাট শুরুতে যখন প্র্যাকটিসগুলো করবা, দেখবা শুরুতে মনে করো প্রথম 1 বার বা প্রথম 2 বারে যেন 3 থেকে 5 মিনিট এই ঘরে থাকে। ধীরে ধীরে যখন পরীক্ষার কাছাকাছি আসবে, তুমি দেখবা অটোমেটিক স্পিড বাড়ছে, বুঝছো? সো টাইম ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট, ঘড়ি ধরে করতে পারলে ভালো হয়। একটা ম্যাথ তুমি প্রশ্ন পড়ার শুরু থেকে ম্যাথ শেষ করেছো, উত্তর আসছে, এই পুরো টাইমটা কাউন্ট করবা ঘড়ি ধরে। ওকে, ফোনের মধ্যে স্টপ ওয়াচ আছে, বাসায় ঘড়ি আছে, যে কোনো কিছু তুমি দেখতে পারো। 3 থেকে 5 মিনিট হিসাব করে করে তুমি আগাইতে থাকো। এখন দেখবা পড়াও বোঝা হবে, চিন্তাও করতে পারছো, সময় পাবা। ওকে, সো এই বিষয়গুলো বাসায় প্র্যাকটিস করার সময় খেয়াল রাখবা। ওকে, খেয়াল রাখবা। তারপরে আসি, কোন কোন জায়গা থেকে প্র্যাকটিস করবা, কি কি জিনিস প্র্যাকটিস করবা। সেটা প্রথম প্রায়োরিটি থাকবে ক্লাস লেকচার।
লেকচারের যে স্লাইডগুলো, ক্লাস লেকচারের যে স্লাইডগুলো, সেগুলো হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তোমার মাথায় রাখতে হবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যেন মিনিমাম 10 বার রিভিশন হয়ে যায়, মিনিমাম 10 বার রিভিশন হয়ে যায়, মিনিমাম 10 বার লাগবেই ভর্তি পরীক্ষার আগে। যদি প্রথম সপ্তাহে 2 বার করতে পারো, ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত দেখবা 10 বার হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয়ত ক্লাস স্লাইডগুলো মোটামুটি 3 বার হাতে প্র্যাকটিস করার পরে মেইন বইটা খুলবা। আগেই মেইন বই খুলো না, তোমার যখন অধ্যায় শেষ ক্লাস স্লাইড থেকে 3 বার হয়ে গেছে, তখন তুমি যে মেইন বই খুলবা। মেইন বই খুলে আগে ম্যাথগুলো দেখো, ম্যাথগুলা কেতাব স্যারের বইটা দেখো, কেতাব স্যারের বইটা দেখো, সেটা জাস্ট চোখ বুলাই যাও, হাতে লেখার দরকার নেই এখন, চোখ বুলাই যাবা। যদি কোনো অঙ্ক মনে হয় ভাই এই অঙ্কটা একটু চিন্তা করে দেখি বা একটু প্র্যাকটিস করে দেখি, তাইলে কইরো, বাট চোখ বুলাই যাও। আচ্ছা, দেন তুমি দেখবা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা, এটাও চোখ বুলাই যাও, বিকজ কোয়েশ্চেন ব্যাংকের সব ম্যাথ এখানেই আছে, সমস্যা নাই, প্যারা নাই আর কি, বুঝছো? কোয়েশ্চেন ব্যাংকে মানে কোয়েশ্চেন ব্যাংকের চেয়ে অনেক বেশি অঙ্ক এখানে, সো প্রবলেম নাই। ক্লাস স্লাইডটা হচ্ছে মেইন প্রায়োরিটি। শুরুর থেকেই চিন্তায় রাখবা যে 10 বার হাতে লিখতে হবে। একবার সুন্দর করে নোট করার বদলে 2 বার হাতে লিখতে পারলে বেশি লাভ, এটা মাথায় রেখো। নোট করার কোনো এখানে দরকার নাই, এটা মানে বিয়েতে সাজতে যাচ্ছ এরকম কিছু না, জানতে হবে, প্র্যাকটিস করতে হবে, এটা সৌন্দর্যের কিছু নেই, এটা জাস্ট করে যাও, বুঝছো? এই তো এই জিনিসগুলো প্র্যাকটিস করলেই চলবে। বিদেশি যা কিছু লাগবে এইখানেই পাবা, সমস্যা নেই, লেকচার অমনেই বানানো হচ্ছে। তোমাদের বাস্তব সংখ্যার স্লাইড অলরেডি রেডি। আমি যখন লেকচার বানিয়েছি, যা কিছু রিসোর্সেস ইউজ করা হয়েছে এবং ওভারঅল যদি ইন ডিটেলে চিন্তা করি, মোটামুটি 15টা বই ধরো ঘাটাঘাটি করা হয়েছে, 15টা রিসোর্সেস ঘাটাঘাটি করা হয়েছে, বুঝছো? জাস্ট ইঞ্জিনিয়ারিংয়ের বাস্তব সংখ্যা ও অসমতা এটার স্লাইড বানানোর জন্য 15টা, ওকে, দেশি বিদেশি মিলায়ে। সো তোমার কাজ হচ্ছে লেকচার স্লাইড ভালো করে করো, ওই 15টা বই তোমার মাথায় ঢুকে যাবে ইনশাল্লাহ। কেমনে ঢুকাইতে ওই জন্য আমি আছি, বুঝছো? জাস্ট আমার কথাগুলো শুনলে দেখবো অটোমেটিক আমার এই বাংলা কথা যেমন বুঝতে পারছো, ওই ম্যাথের কথাও বুঝবা, সমস্যা নাই, গল্পের মতো দেখবো অটোমেটিক বুঝতে পারছো সব কিছু, ওকে? তো এই জিনিসগুলো খালি করে যাও। বইটা টপ 100-এ ঢোকার জন্য এগুলোই ইনশাল্লাহ যথেষ্ট হবে, আশা করি আর কি। যদি কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডও করে তাইলেও এই বাদ মানে এমনি তো পুরোটাই আল্লাহর ইচ্ছা, এখানে তো আসলে বলার কিছু নাই, বাট তুমি উপযুক্ত হবে আর কি এগুলো জানলে, এই আর কি। আর আমি এবার একটু আলাদা স্পেশালি চেষ্টা করব যে যেন কোয়েশ্চেন খুব ঘুরাই দিলেও তুমি ক্যাচ করতে পারো। এই যে CW-গুলো যে দিলাম ওই জন্যই দিলাম আর কি, কনসেপ্ট ওয়ার্কআউট। দেন তাহলে খেয়াল করো আমাদের টাইম ফ্রেমটা কীরকম। আমরা ইনশাল্লাহ 20 তারিখ থেকে শুরু করবো, এখানে 4 ভুলে 20 তারিখ থেকে শুরু করবো, মানে পরশু দিন থেকে বাস্তব সংখ্যা অসমতা দিয়ে। এই যে এটা যায় তোমার মোটামুটি মে মাসের দিকে, জুনে হলেও মে মাসের দিকে তোমার যায় শেষ হবে, এপ্রিলের লাস্টে বা এরকম টাইমে, ওকে, মে এর দিকে। মানে পরীক্ষার আমরা আগে 1 মাস টাইম রাখবো, 1 মাস টাইম রাখবো। তো এর মধ্যেই তোমার হচ্ছে শর্টের বাইরের 8টা অধ্যায় কমপ্লিট। দেন এইচএসসির টাইমে তুমি এইচএসসি পড়বা, এইচএসসির পর থেকে বাকি 12টা। আচ্ছা, এখন এখানে একটা সত্যি কথা বলে রাখি, তোমাদের মধ্যে অনেকেই আছে যে ভাই আমি তো হয়তো ভার্সিটির জন্য পড়বো, তো আমার কি এখন ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স, অনেকে বলছে যে ইঞ্জিনিয়ারিং না করলে ভার্সিটিতে চান্স হয় না বা এরকম। এটা মিথ্যা কথা, ইঞ্জিনিয়ারিং না করলেও ভার্সিটিতে চান্স হয়, ভার্সিটি পড়া পড়েও চান্স হয়, সমস্যা নেই এখানে কোনো। তবে একটা সত্যি কথা যেটা একটু আগে একদম শুরুতে বললাম আর কি, যে তুমি বাজারে একটা 100 টাকা জিনিস কিনতে গেলে অবশ্যই 120 টাকা নিয়ে বেরো। যদি এরকম হয় যে কোনো দোকানে কম দামে মানে বেশি দামে বিক্রি করছে, তুমি নিয়ে আসতে পারবা, কোথাও পাওয়া যাচ্ছে না এক জায়গায় পাওয়া যাচ্ছে নিয়ে আসতে পারবা, দাম বেড়ে গেছে নিয়ে আসতে পারবা। সো টার্গেটের চেয়ে একটু বড় করে যদি পড়াশোনা করো, টার্গেট ধরাটা সহজ হবে, বুঝছো? ভার্সিটির টার্গেট হইলেও ওগুলো এইচএসসির পরে চিন্তা করো, এর আগে ইঞ্জিনিয়ারিংয়ের জন্যই চেষ্টা করো, এটা বেটার হয়, মানে চান্স পাওয়ার রেটটা বাড়বে। মানুষ তো তুমি একজনই, সমস্যা নাই। আর এমন তো না তোমাকে ভার্সিটির পিওর সাবজেক্ট দিলে পড়বা, ইঞ্জিনিয়ারিং দিলে পড়বা না, নাক ছিটকাবা, তা তো আর না। সো বিষয়টা হচ্ছে তোমার কাজ যেটা একটু বেশি করেই পড়ো এখন, বুঝছো? পরে তো তুমি চাইলে শিফট করতে পারবা, তখন তোমার কোনো লস হবে না কোনো জায়গাতে, বরঞ্চ তুমি অ্যাডভান্টেজে থাকবা যে তোমার ক্রিটিক্যাল চিন্তায় তুমি অভ্যস্ত, বুঝছো? আর আরেকটা সত্যি কথা তোমাকে বলি, সেটা হচ্ছে এই যে ধরো অ্যাডমিশনের শুরুর টাইমটা, এখন তুমি দেখবা যে শুরুর দিনে মোটামুটি ধরো এখন এই টাইমে এই সিজনে এখন এই সময়ে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য টার্গেট করে পড়াশোনা শুরু করবে ধরো 50,000 মানুষ এখন
সত্যি সত্যি শুরু করবে, এখন 50,000 মানুষ শুরু করবে। এই যে তোমার এইচএসসির আগ দিয়ে এই 50,000 কমে হয়ে যাবে ধরো 30,000। এইচএসসি দিতে দিতে এই 30,000 হয়ে যাবে ধরো কত, 20,000 হয়ে যাবে। এইচএসসি শেষ হইতেই পরীক্ষা খারাপ হবে, ধরে নেবে যে আমার চান্স হবে না, আচ্ছা 20,000 হয়ে যাবে। যখন নাকি রেজাল্টটা দিবে এই 20,000 নেমে যাবে হচ্ছে 10,000-এ, রেজাল্ট দেওয়ার পরপরই। তারপরে যখন ভর্তি পরীক্ষা অ্যাকচুয়ালি আসবে, ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমার এটা হয়ে যাবে 5,000। এই 5,000 মানুষের মধ্যে কম্পিটিশন হবে, বুয়েটে, কুয়েটে, রুয়েটে, চুয়েটে, বুঝছো? এই 5,000-এর মধ্যে কম্পিটিশন, এটা একদম রিয়েলিটি। এই এতগুলো মানুষ 10 ভাগের 1 ভাগে নেমে আসে। এইটাকে তুমি সুযোগ হিসাবে কাজে লাগাবা। কিরকম? তোমার কাছে মনে হইতে পারে পড়া কঠিন, মনে হইতে পারে এত কঠিন পড়া পারবো কিনা, মনে হইতে পারে আমার উইকলিতে রেজাল্ট, যদিও আমার লেকচার ভালো মতন করলে উইকলি তুমি এমনি ক্র্যাক করতে পারবা, কোনো সমস্যা নেই, যে কোনো অফলাইনে। বাট জাস্ট বলার জন্য বলা। মনে হইতে পারে উইকলিতে পজিশন অত ভালো হয় নাই, মনে হইতে পারে যে আমার হচ্ছে গিয়ে বাকিরা অনেক বেশি পেয়ে যাচ্ছে। এগুলা কথায় বসে থাকবা না, এগুলা চিন্তায় নিজেকে থামায় দিবা না। ভর্তি পরীক্ষার টাইমে তারাই গেইন করে যারা শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকতে পারে। এই যে এখান থেকে এখানে যাওয়ার সময় 45,000 মানুষ নাই, এর মধ্যে 4 থেকে 5,000 মানুষ বা ধরো একটা বড় অংশই বিভিন্ন জায়গায় চান্স পাবে, এবং একটা বড় অংশ হাওয়া হয়ে যাবে, বুঝছো? হাওয়া হয়ে যাবে, ওরা আর ওই পর্যন্ত যাইতেই পারবে না। বুয়েট কুয়েটের কথা বললাম আর কি, ওই পর্যন্ত যাইতেই পারবে না, ওরা অন্যান্য জায়গাগুলোতে চলে যাবে। তবে একটা সত্যি কথা কি, তোমার যদি অবস্থা খারাপও হয়ে যায়, তুমি যদি এখান থেকে এই পর্যন্ত ঠিকঠাক মতন কনসিস্টেন্টভাবে আগাইতে পারো, চান্স ইনশাল্লাহ হয়ে যাবে, ভালো একটা পাবলিকেই হয়ে যাবে শেষ পর্যন্ত। তুমি যদি শুরু থেকেই চিন্তা করো ভার্সিটি পড়বো, পড়া অর্ধেক বাদ দিয়ে পড়বা, দেখবা যতটুকু পড়া ওটুকু তোমার পড়া হয়নি, ওটুকু তোমার মাথায় থাকছে না জিনিসটা, দিন শেষে অটোমেটিক দেখবা ড্রেন করবে, বুঝছো? সত্যি কথাটা বলি, যারা এখানে বসে আছো অনেকের মাথায় এই চিন্তা না যে যেন বুয়েটের প্রথম 5 জনের মধ্যে থাকি, প্রথম 10 জনের মধ্যে থাকি, মনে মনে চিন্তা হয় না? বলো, দোয়া করার সময় বলো না আল্লাহ যেন প্রথম 10 জনের মধ্যে থাকি, দোয়া করাটা সত্যি করে বলো। এই দোয়াটা দেখবা এইখানে যাইতে যাইতে বলবা যে বুয়েটে প্রথম 100 বা প্রথম 500-এর মধ্যে হইলেই হবে। এইখানে যা বলবে যে ঢাকা ভার্সিটি হইলেও হবে, এখানে যা বলবে একটা পাবলিক মিলিয়ে দেন। এটা রিয়েলিটি, এটা রিয়েলিটি। শেষ পর্যন্ত যারা লেগে থাকে তারা অ্যাকচুয়ালি ভালো জায়গায় চান্স পেয়ে যায়, বুঝছো? এটা সত্যি কথা, তারা অ্যাকচুয়ালি ভালো জায়গায় চান্স পেয়ে যায়। তোমার কাছে মনে হইতে পারে যে ভাইয়া অনেক তো স্টুডেন্ট না, চান্স তো মানে কোনো ব্যাপারই না, আমি তো পড়াশোনা করছি। বাট শুধু পড়াশোনায় কাজ হবে না। ওই যে এতগুলো কথা আমি তোমাকে সিস্টেম শিখাইলাম না, এগুলো যদি প্রপারলি এই কয়েক মাস মেনে চলতে পারো তাইলে একটা জায়গায় গতি হবে। আদারওয়াইজ কিন্তু সবাই এখন অনেক পড়াশোনা করে, 25 ব্যাচের প্রশ্ন বাজা হয়েছে, খাতা বাজা করে দেখা হয়েছে, এরপরেও বুয়েটে বসার জন্য অলমোস্ট 90 লাগছে। সো বুঝতে পারছো বাচ্চারা কত পরিমাণে সিরিয়াস, কি পরিমাণে সিরিয়াস, বুঝতে পারছো? এই যে গতকাল রাতে বেলা রেজাল্ট দিল, গতকাল রাতেই তো মনে হয় না পরশু দিন, এমএসটিতে একটা বাচ্চা বলছিল ভাইয়া 23তম হয়েছি, বুটেক্সের রেজাল্ট দিয়েছে, দুনিয়ার ভুরি ভুরি ভালো ভালো রেজাল্ট আসছে। কেন হয়েছিল? অ্যাকচুয়ালি পরীক্ষা তো অনেকেই দিয়েছে, অল্প কিছু মানুষ কিন্তু চান্স পাচ্ছে। ওকে, অনেক ভালো করছে। বিষয়টা কি, ওরা শুরু থেকে শেষ পর্যন্ত এই জিনিসগুলো মাইনা চলেছিল। তোমাদের কাজ হচ্ছে গিয়ে কনফিডেন্স লুজ না করা, কনফিডেন্সটা বজায় রাখবা, টপ টু বটম একদম ভালো মতন চেষ্টা করবা, বুঝছো? শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। এই পুরা ফেজগুলোর টাইম ফ্রেমের মেইন কারণটাই হচ্ছে শেষ পর্যন্ত লেগে থাকো। শেষের দিকে মনে হবে, মনে হয় হচ্ছে না, শিফট করে ফেলে, চেঞ্জ হয়ে যায়, ভার্সিটিতে চলে যায়, যাবা না, লেগে থাকো শেষ পর্যন্ত, চান্স ইনশাল্লাহ হয়ে যাবে। জাস্ট তোমাদের তো এখন ছোট বয়স, তোমাদের কাছে মনে হয় যে দুনিয়ায় বুয়েটি মনে হয় সব, বুয়েটে না পড়তে পারলে মনে হয় জীবন বৃথা, মনে হয় আর বিয়ে হবে না, বা এরকম চিন্তা করো। ভাই এগুলো ভুয়া কথা। বাইরের কান্ট্রিতে বাংলাদেশকেই চিনে না, বুয়েট কুয়েট তো এগুলো পরের হিসাব, বুঝছো? তোমার কাজ হচ্ছে ভালো মতন একটা ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পেয়ে যাওয়া, এরপরে পড়াশোনা করে ভালো একটা কোম্পানিতে ঢুকবা, ধীরে ধীরে নিজে একটা কোম্পানি দিবা, একসময় বুড়া হয়ে যাবে, তোমার বাচ্চা কাচ্চাদেরকে এগুলো করাবা, শেষ। এই হলো তোমার শিক্ষা জীবন। মেইন কাজ থাকবে যেন আখিরাতের জন্য ভালো রেডি হইতে পারো, এই, বুঝছো? সো এগুলো নিয়ে এত প্যারা খাও না, বুয়েটে না পড়লে জীবন বৃথা, কুয়েটে। আমি যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন এরকম বন্ধুদের মধ্যে যারা একটু ভালো, নটর ডেমে না পড়তে পারলে জীবন বৃথা। এখন তুমি মনে মনে হাসো না যে নটর ডেমে পড়লে হ্যাঁ পড়লে হয়তো ভালো হইতো, ঠিক আছে, না পড়তে পেরে কি তোমার জীবন বৃথা হয়ে গেছে?
না, ওগুলো তো একটা ইনস্টিটিউট, কোনো সমস্যাই না এগুলো। মানে এরকম না যে না পড়তে পারলে জীবন বৃথা বা নটরডেমে না পড়লে মনে হয় বুয়েটে চান্স হবে না, এরকম কিছু না। ওই সেম বুয়েট কুয়েটের ক্ষেত্রে এগুলো সেমই। বুয়েট কুয়েট চুয়েট এগুলোতে না পড়লে যে জীবন বৃথা হয়ে যাবে, বা বুয়েট 1 নম্বর বুয়েটে না পড়লে জীবন কোথাও চাকরি পাবা না, বিয়ে হবে না, এরকম কিছুই না রে ভাই। সবগুলোই মোটামুটি কাছাকাছি, বুঝছো? মানুষ তো এই কয়জনই, এই 4-5 হাজার মানুষ শেষ পর্যন্ত থাকে, ওরাই পরীক্ষা দিয়ে সিটগুলো দখল করে ফেলে, এরাই। তো এখানে এরকম না যে খুব হামুরি যে মানে এটা না পড়তে পারলে জীবন বৃথা, ওটা না পড়তে পারলে চাকরি হবে না, এরকম কিছু না, বুঝছো? তোমার কাজ হচ্ছে নিজের হাইস্টটা দেওয়া। তবে হ্যাঁ, যদি টপ টিয়ার ইউনিভার্সিটিগুলোতে ঢুকতে পারো, সারাউন্ডিংস ভালো পাবা, অ্যালামনাই মানে যারা নাকি সিনিয়র স্টুডেন্ট, তোমাদের সিনিয়র ভাইদেরকে, ওদেরকে ভালো পাবা, দেখবো যে ওরা ভালো ভালো জায়গায় গিয়েছে, তোমার ইজি হবে আর কি লাইফটা লিড করা। সিনিয়রদের হেল্প থাকলে এটা অনেক সহজ হয়। লাইক তুমি যদি কমার্সে পড়তা, তুমি আমাকে পাইতেই না। সো বিষয়টা সায়েন্সে পড়েছো দেখে পেয়েছো, জিনিসটা এরকম আর কি। তো যখন ভালো জায়গাগুলোতে পড়বা, তখন ভালো ভালো সিনিয়র পাবা, তারা তোমাকে আরো অনেক বেশি হেল্প করবে। সো বুঝছো, এগুলো একটু সুবিধা পাওয়া যায়। আদারওয়াইজ পড়াশোনা নিজের কাছে। আর একটা সত্যি কথা যেটা, যে প্রাইভেটে চান্স পাওয়াটাও বাংলাদেশে এখন অনেকই টাফ। নর্থ সাউথ, তারপরে ব্র্যাক, এগুলাতে হচ্ছে প্রচুর কঠিন ইংলিশে পরীক্ষা হয়, ইংলিশ মিডিয়াম স্টুডেন্টের সব সিট দখল করে নিয়ে যায়। সো তুমি যে জাস্ট মনে করবা যে চান্স না হলে ওই প্রাইভেটে তো ইজিলি হয়ে যাবে, টাকা দিলেই হয়ে যায়, ভাই না, ওগুলো সিট লিমিটেড। নর্থ সাউথে সিএসসি পাওয়া খুবই টাফ, বুঝছো? বা মানে এগুলো অ্যাকচুয়ালি সিট লিমিটেড থাকে, এবং ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরা ওদের সাথে ইংলিশে মানে যুদ্ধ করা টাফ। সো এগুলাতে ক্র্যাক করার চেষ্টা করো, রুয়েট কুয়েট চুয়েট বুয়েট এগুলোর চেষ্টা করো আর কি, বুঝছো? তো এই হচ্ছে ওভারঅল তোমার ফেজগুলা। আর ক্লাসের মধ্যে আচ্ছা, আরেকটা বিষয়, স্পিড কেমনে বাড়াবা এটা একটু বলে রাখি। স্পিড বাড়ানোর জন্য এখন থেকে যেটা করবা, যে প্র্যাকটিস একটু বেশি করতে হবে, এবং সিস্টেমগুলো মাথায় রাখতে হবে যে একটা ম্যাথ কেমনে করছো, আর পাশাপাশি প্রত্যেকটা জিনিসের কারণ জানতে হবে, বুঝছো? আর যেগুলো CW দিব, মানে তোমার হচ্ছে কনসেপ্ট ওয়ার্কআউট, সেই জিনিসগুলা তোমাকে অবশ্যই বাসায় সময় নিয়ে করতে হবে, সময় দেওয়া লাগবে। যদি মনে হয় যে ভাই সময় দিলে আমার পড়াশোনা পিছিয়ে যাচ্ছে, নো, ওইটাই তোমাকে চান্স পাওয়া হবে ইনশাল্লাহ। আমি তো অমনি বাছাই করে দিব, তাই না? বাছাই করেই দিব। সো তোমার কাজ হচ্ছে CW গুলা ভালো মতন করা, এবং ক্লাসের ম্যাথগুলা যতবার পড়া প্র্যাকটিস করবা। ইভেন যেগুলো বোর্ডে আসছে, বোর্ডের যে কমন অঙ্কগুলো, সেম নিয়ম, যতবার পড়া প্র্যাকটিস করবা স্পিড বাড়বে। আর প্র্যাকটিস শিট দেওয়া হবে, সেগুলোর থেকে MCQর দিকে একটু ফোকাস করো। রিটেনের জন্য প্র্যাকটিস শিটের রিটেনগুলো না দেখলেও সমস্যা নাই, বাট MCQর জন্য প্র্যাকটিস শিটের MCQ দেখো, খুব ভালো মতন দেখো। তাহলে প্র্যাকটিস শিট থেকে দেখবে MCQ, আর হচ্ছে কনসেপ্ট ওয়ার্কআউট যেগুলো ছিল সেগুলোর দিকে একটু ফোকাস করবা, সেগুলো একটু বারবার রিপিট করবা আর কি, চিন্তা করবা, একটু করবা। আর হচ্ছে তোমার ক্লাসের যে লেকচারের ম্যাথগুলো বারবার প্র্যাকটিস, এই কয়টা জিনিস করো ভালো মতন, তাহলেই হবে ইনশাল্লাহ। আর আমরা যখন নাকি লেকচারে তোমাদেরকে ক্লাস দিব, ধরো তোমাদেরকে রবিবার দিন সকালবেলা ক্লাস দেওয়া হইলো, ক্লাসের সাথে সাথে তুমি ইন্টারেক্টিভ PDFটা ইনশাল্লাহ পেয়ে যাবা, মোটামুটি 6 ঘন্টার মধ্যে রেডি হয়ে যায়। আচ্ছা, এখন খেয়াল করো, এই 2টা আগে প্র্যাকটিস করবা, একবার অন্তত পক্ষে করবা, বা অধ্যায়টা শেষ করবা আগে। ধরো 2টা লেকচার থাকবে বাস্তব সংখ্যাতে, এই 2টা লেকচার আগে শেষ করবা, এরপরে প্র্যাকটিস শিটে হাত দিবা, সাজেশন শিট যেটা, এরপরে হাত দিবা, আগেই না। এবং এখান থেকে আগে কনসেপ্ট ওয়ার্কআউটগুলো করে নিবা, তারপরে এগুলোতে হাত দিও। প্র্যাকটিস শিট বা সাজেশন শিট এগুলো পরে, আগে লেকচারের থেকে তোমার ওই কনসেপ্ট ওয়ার্কআউট যেগুলো সেগুলা, তারপরে ওসব জায়গায় হাত দিবা। লাস্টে যাই দেখবে এক্সাম হবে, ওগুলো সলভ শিট পেয়ে যাবা। তারপরে তো গাইডলাইন তো হতেই থাকে, জুম গাইডলাইন বলো, হোয়াটসঅ্যাপে গাইডলাইন বলো, ওগুলো তো হইতেই থাকে, বুঝছো? এই প্রসেসটা তো তোমাদের জানাই আছে আশা করি। তো এই আর কি বিষয় এখন। আর সব কিছু এমনি বলেই দিয়েছে যে ক্লাসে কেমনে কি থাকবে, ক্যালকুলেটর হ্যাক্স কেমনে থাকবে, ক্যালকুলেটার দিকে একটু স্পেশাল ফোকাস করো। আর আমি চেষ্টা করবো এবার হচ্ছে গিয়ে CWটাও নিয়ে আসার জন্য ইসের মধ্যে, স্মার্ট বোর্ডে, যেন ওইটা দিয়েও তুমি ইজিলি, কারণ ম্যাক্সিমাম তোমরা এখন CW ইউজ করছো। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ভুলে গেছিলাম বলতে, সেটা হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, যাদের মোটামুটি সিলেবাস 80%-এর কাছাকাছি শেষ, মানে 67% হয়ে গেছে, 80%-এর কাছাকাছি শেষ যাদের, তারা ফেজ 1-এ মানে HSC-র আগে নতুন ক্লাসগুলো তো 8টা অধ্যায় এখান থেকে করবাই, বাকি 12টা পুরোনো যে লেকচার সেগুলোর থেকে শেষ করে ফেলবা। এইটা আমি তোমাকে আলাদা করে বলে রাখলাম। তোমার মানে আইডিয়াও নাই পজিশন কোন লেভেলে চলে যাবে। জাস্ট HSC-র আগে 8টা করবা নতুন, 12টা করবা পুরান। HSC-র পরে পুরো 3-4 মাস তোমার খালি প্র্যাকটিসের টাইম,
4 মাস কেউ যদি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্র্যাকটিস করতে পারে, ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে, বুঝছো? সো প্রথম এই এইচএসসির আগে নতুন 8টা লেকচার আমি ইচ্ছা করে এই শর্টের বাইরের 8টা দিচ্ছি এখানে, ইচ্ছা করে, কারণ এমনি শর্টের 12টা তো আর্কাইভেই আছে। 24-এর আর্কাইভ দিয়েছি, 25-এর আর্কাইভ দিয়েছি, আর কি লাগে তোমার? শর্টের অধ্যায়গুলো আর্কাইভে পাবাই তুমি, আর শর্টের বাইরের অধ্যায়গুলো এই 8টা তুমি নতুন দেখবা। যদি পারো এইচএসসির আগে শেষ করে রাখো এগুলো সিলেবাস, বুঝছো? আমি যখন নতুন অধ্যায়ের নতুন ক্লাস দিব, পুরো ক্লাস করতে হবে না, ইন্টারেক্টিভ পিডিএফটা দেখবা, নতুন নতুন কোন কোন ম্যাথ আছে সেগুলো ওইখান থেকে করে রাখবা, চলবে, বুঝছো? সেগুলো তারপরে সিডাব্লিউ যেগুলো কনসেপ্ট ড্রিল, যেগুলো কনসেপ্ট ওয়ার্কআউট যেগুলো, সেগুলো খালি দেখে ফেলবা, সেগুলো নিজে একটু প্র্যাকটিস করে নিবা, তাইলেই হবে। ওই সময় যায়, তাহলে ওই সময় তোমাকে এই 12টা অধ্যায়ের হাতে করে নতুন করে করতে হবে না, তখন জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, বুঝছো? রেজাল্ট অটোমেটিক টপ হয়ে যাবে, মানে তোমার আইডিয়াও নেই কোন পজিশন তুমি পাবা তখন, বুঝছো? সো যাদের নাকি সিলেবাস মোটামুটি 70-80% শেষ, তারা এখন থেকে এগুলোর পাশাপাশি এগুলোও করো, বুঝছো বিষয়টা? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছিলাম, আর তো বলেই দিয়েছি এগুলো। আর এইচএসসির পরের থেকে আমরা হচ্ছে যে 12টা অধ্যায়, সেগুলো উদ্ভাসের রুটিনকে ফলো করে আগানো শুরু করবো। এইচএসসির পরের গুলোকে উদ্ভাসের উইকলি যে এই অনুসারে হয়, যে রুটিনে, ওই রুটিনে নেওয়ার চেষ্টা করবো আর কি, এই তো। আর সব তো দেওয়াই আছে 24-25 আর্কাইভ, দেখি তো, দাঁড়াও একটা মিনিট, দাঁড়াও 1 সেকেন্ড। Wait a minute, kindly. একটা মিনিট, এইখানে দেখো তোমাদেরকে অলরেডি ওয়েবসাইটে ইঞ্জিনিয়ারিং ম্যাথের যে কোর্সটা, এটার মধ্যে কি কি আছে দেখাই তোমাকে। কোর্স কন্টেন্ট মানে নতুন লেকচার, নতুন তো এখনো শুরু হয়নি, পরশু দিন থেকে শুরু, তখন এখানে অ্যাড হতে থাকবে। প্র্যাকটিস শিট যেগুলো, সাজেশন শিট যেগুলো, সেগুলো এই সেকশনে অ্যাড হতে থাকবে। আচ্ছা, সবগুলো অধ্যায়টা এখানে একটা করে অ্যাড হবে যখন দিব। এক্সামগুলো এইখানে পাবা তোমরা, এক্সামের লিঙ্কগুলো টাইম মতন পেয়ে যাবা এখানে। আর আর্কাইভ যেগুলো, সেগুলো হচ্ছে ডাবল আর্কাইভ দেওয়া হয়েছে, 24-এর এবং 25-এর ডাবল। যেমন মনে করো ধরো যা সাপোজ সরল লেখা বা যে কোনো অধ্যায়, ধরো তুমি জটিল সংখ্যা চিন্তা করলা বা বহুপদী চিন্তা করলা, যে কোনো অধ্যায় তুমি এখান থেকে দেখতে পারবা। ধরো তুমি এখন ভর্তি হওয়ার পরে চিন্তা হইলো যে ভাই আমি হচ্ছে কনিক দিয়ে শুরু করব, চিন্তা হইলো তোমার, তুমি চলে গেলা কনিকে, কনিকের দেখো ডাবল আর্কাইভ, 24-এরটাও আছে, 25-এরটাও আছে, তোমার যেটা ইচ্ছা। 24-এরটা তখন হয়েছিল, তখন লেন্দি ক্লাস ছিল, তোমার যদি মনে হয় ভাই লেন্দি ক্লাসই করো। 25-এর যখন হয়েছে, তখন ক্লাসগুলো বড়, বাট ক্লাস সংখ্যা 2টা, ক্লাসগুলো বড়, এটা সত্যি কথা, ক্লাসগুলো সব মিলায় হয়েছে 9.5 ঘন্টা, বাট আমি চেষ্টা করেছি যতটা কম্প্যাক্ট করা যায়, অনেক বড় অধ্যায়। হ্যাঁ, তখন এই ক্ষেত্রেও মোটামুটি কাছাকাছি টাইমই হয়েছিল, বাট ওগুলো 4 টুকরা হয়েছিল। তোমার যেইটা ইচ্ছা করে দেখো, সমস্যা নেই, স্বাভাবিকভাবেই 25 বছরটা আপডেটেড থাকবে, একটু তো জানোই, বুঝাই আছে। তো মনে করো তোমার ইচ্ছা হলো ভাই কনিকটা আমি একটু করে দেখি, ধরো এখানে তুমি কনিকে ক্লিক করলা, এই কই গেল, দাঁড়াও একটা সেকেন্ড। ধরো তোমার মনে হইলো ভাই আমি কনিকটা প্রথম লেকচারটা একটু করে দেখবো, আসছে না? হ্যাঁ, আসছে। ওকে, এখানে করতে চাচ্ছ তুমি, ওকে, তুমি চাইলে এখানে মনে করো যে 720p আছে, তুমি এটা রেজুলেশন বাড়ায় দিয়ে 1080p দিতে পারো, শুরু করে দিবা। এই যে মাহির ভাই শুরু করে ফেলবে, এই যে বুঝছো? সো এরকম, এই হচ্ছে অবস্থা। এবং তুমি এখানে স্লাইড সহ পেয়ে যাবা, এই যে একদম স্লাইড সহ পেয়ে যাবা এখানে, বুঝছো? একদম ওভারঅল স্লাইড। এবং এই স্লাইডগুলো কিরকম? ইন্টারঅ্যাক্টিভ স্লাইড। বা ইন্টারঅ্যাক্টিভ স্লাইড মানে মনে করো তুমি ম্যাথ করছো, তুমি ধরো এখানে ম্যাথ আগাচ্ছ, তুমি জাস্ট ক্লাস করো নাই, ম্যাথ দেখছো, স্লাইড থেকে দেখছো, স্লাইড দেখতে তোমার কাছে এখানে দেখো অনেকগুলো প্র্যাকটিস দিয়েছিলাম আমাদেরকে, এখানে মনে হইলো যে ভাই আমি ধরো এই অঙ্কটা বুঝি না, IIT 1999 সালে আসছিল, এই অঙ্কটা আমার বুঝতে পারছি না, স্লাইড দেখে বুঝতে পারছি না, তো তাহলে কি তুমি আবার পুরো ক্লাসটা দেখবা, পুরো ক্লাস শুরু থেকে আবার এখানে খুঁজতে শুরু করবা, খুঁজতে তো 10 মিনিট শেষ, তাই তো লস। সেই জন্য এই যে দেখো নিচে এখানে একটা বাটন থাকবে, PDF এর মধ্যে বাটন থাকবে, ভিডিও দেখো, এখানে এই বাটনে ক্লিক করে দিবা, তাইলে ভিডিও একদম ওই অঙ্ক থেকে শুরু হবে। দেখো এখন কি আসে, এই দেখো এইখান থেকে ভিডিও শুরু হয়ে গেল, বুঝছো? এইখান থেকে ভিডিও শুরু হয়ে যাবে, জাস্ট এখান থেকে, এই অঙ্ক থেকে।
মনে করো তোমার এই অঙ্ক করতে 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 ধরো এখানে দূরে একটা স্লাইডে যাচ্ছি, ধরো এইখানে একটা অঙ্ক, এই অঙ্কটা তোমার কাছে কঠিন মনে হয়েছে ধরে নাও, হ্যাঁ, বা মনে করো অন্য একটা দিলেই হইলো, ধরো এই অঙ্কই মনে করো এটা তোমার কাছে কঠিন মনে হচ্ছে, একটা কঠিন অঙ্ক আসছে ত্রিভুজ ইসের ভিতরে 19 সালে আসছে আইআইটিতে, তুমি ক্লিক করলে দেখবা অঙ্ক এইখান থেকে শুরু হয়ে যাবে, যে এখান থেকে, বুঝছো, ডিরেক্ট অঙ্কে নিয়ে যাবে তোমাকে। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি এটা আমি তো জানি এটা এরকম ইউটিউবের লিঙ্ক দিয়ে দিলে পাইরেসি অনেক হতে পারে, বাট এরপরেও আমি এটা কেন করেছি, তোমাদের টাইম বেঁচে যাবে অনেক বেশি, টাইম অনেক বাঁচবে, বুঝছো। ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই ভিডিও টানতে টানতে আর হচ্ছে কি ইউটিউব ঘাটতে ঘাটতে দিন শেষ হয়ে যায় ওদের, আর হয়ই না ক্লাস করা, দেখা যায় যে অনেক টাইম নষ্ট, দরকার নেই। একটা ক্লাস যদি বড়ও হয়, জাস্ট স্লাইড উল্টায় যাও, যেই অঙ্ক বুঝো না ওটুক দেখো, অটোমেটিক ক্লাস টাইম অনেক কমে আসবে, বুঝছো। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। তো এই ছিল ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ এর মেইন আকর্ষণটা। আর পরীক্ষা যেগুলো সবগুলো হচ্ছে টেস্ট মজা হবে ইনশাল্লাহ, ওকে। টেস্ট মজা, আর জুম গাইডলাইন সেকশন বলো, হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দেওয়া আছে, ওয়েব অ্যাপ তো মাত্রই দেখলে, একদম পুরো স্লাইড এইটা সেটা সব কিছু অ্যাভেলেবেল ওইখানে গোছানো আছে। আর পরীক্ষা তো আমরা নিবই, পরীক্ষায় গিফটও থাকবে। এই হলো বিষয়ে। আর কিছু কোর্সের তথ্য তো বলেই দিলাম। ফুল এটা 1 বছরের কোর্স, কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। হ্যাঁ, জুম গাইডলাইন থাকবে, ক্লাস সংখ্যা 40 থেকে 50টা, কম বেশি হইতে পারে। আমি এখানে ক্লাস নিয়ে, যেমন তুমি কনিকের দেখলে না, ধরো লেকচার হয়েছে 2টা, কিন্তু ওই আগের সমানই কিন্তু ডিউরেশন। সো এরকম আর কি, যদি কোনো বড় অধ্যায় হয় নর্মালি 3টা লেকচার বা 4টা লেকচারে হবে আর কি, আর যেগুলো ছোট অধ্যায় সেগুলো ধরো 2 লেকচারে, বুঝছো। কনিকের যে দেখলো 2টা লেকচার, বাচ্চারাই চেয়েছিল ভাই কমায় দিয়েন, ক্লাস কমায় দিয়েন, ক্লাস সংখ্যা যেন বেশি না হয়, বড় নেন বাট অল্প ক্লাসে দিয়েন, এই আর কি। আচ্ছা, তো দেখলে তো ক্লাস ডিউরেশন হচ্ছে কন্টেন্ট ডিপেন্ডেন্ট, কোনো ম্যাক্সিমাম যেগুলো ধরো বড় অধ্যায় যদি 4 লেকচারে নেই, তাহলে 2 ঘন্টা 2.5 ঘন্টা, ব্যাপারটা এরকম। আচ্ছা, কোর্স ফি এর ক্ষেত্রে তোমরা তো জানোই, তোমাদের এই বছরের কোর্স ফি হচ্ছে 2500 টাকা, ওকে। এছাড়াও কিন্তু এখানে হচ্ছে মাহির 500 এই প্রোমো কোডটা আছে, এই মাহির 500 প্রোমো কোডটা কিন্তু অ্যাভেলেবল আছে এখনো, ওকে। জাস্ট 2000 টাকায় কোর্সটা কিনতে পারবা। এই যে গত বছর কিন্তু শর্ট সিলেবাসের কোর্স ছিল, ওইটাই ছিল প্রায় 1700 টাকা দাম, বুঝছো। তোমাদের কিন্তু আমি কোর্স ফি হিসাবে অনেক কম রেখেছি, এবং তোমাদেরকে ডাবল আর্কাইভ দেওয়া হচ্ছে, আর পুরো এরকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সবকিছু, বুঝতে পারছো। ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ যেগুলো, ওগুলো বানাইতে অনেক কস্টিং, ওকে। সো এই ছিল ওভারঅল পুরা আলোচনা, পুরা বিষয়াদি। এখন তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে জানাইতে পারো, যে কোনো কোয়েশ্চেন তোমরা আমাকে জানাইতে পারো। দেখি তো, আমি এতক্ষণ আর দেখি নাই, কমেন্ট দেখি নাই। আমি এতক্ষণ আর কমেন্ট দেখি নাই, দাঁড়াও। ভাইয়া এইচএসসি প্লাস অ্যাডমিশন কেমনে প্যারালাল ভাবে পড়বো? কোনো সমস্যা নাই, তুমি মেইন ফোকাস করবা হচ্ছে এইচএসসিতে। এখন সপ্তাহে 2 থেকে 3 দিন টাইম রাখবা অ্যাডমিশনের জন্য, বাকি 4 দিনই তুমি রাখবা একাডেমিকের পড়া, বুঝছো। এই যে তোমার তো এই মাসেই তো টেস্ট পরীক্ষা শেষ, এরপরে প্রত্যেক সপ্তাহে 4 দিন তুমি পড়ো একাডেমিকের পড়া, 3 দিন অ্যাডমিশনে পড়বা। ম্যাথ 1 দিন টাইম দিবা, সারা দিন রাত ধরে ম্যাথ করবা, বুঝছো। কেমিস্ট্রি 1 দিন সারা দিন রাত, ফিজিক্স 1 দিন সারা দিন রাত, বাকি 4 দিন তুমি অন্যান্য পড়া পড়ো, বোঝা গেল। আর কেউ যদি আমার এই লেকচারগুলো এখন শেষ করে রাখতে পারে, মানে তুমি তো একটা ড্যামকের ভাব নিয়ে পরীক্ষা হলে যাওয়া, ম্যাথ পরীক্ষার দিন, জানে আমি অন্য লেভেলে পারি, আমার আটকাবে কি দিয়ে, এইটা হলো সত্যি কথা যেটা। সো চিন্তার তো কোনো জায়গাই নাই, ওকে, চিন্তার তো কোনো জায়গাই নাই, ওকে। আর হচ্ছে ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আর নিজেরা তো ভর্তি হচ্ছই, বন্ধুদেরকেও জানাই দিও কোর্সে কেমনে যুক্ত হবা। কোর্সে যুক্ত হওয়ার জন্য দাঁড়াও, সার্চ করবা হচ্ছে বন্দিপাঠশালা.education লিখে, এই যে বন্দিপাঠশালা এডুকেশন, এইটা লিখে সার্চ করবা গুগলে, বন্দিপাঠশালা এডুকেশন লিখে সার্চ করবা, করলে শুরুতেই দেখবা ইঞ্জিনিয়ারিং ম্যাথ মাস্টার প্রোগ্রাম চলে আসবে, বুঝছো। এটাই ক্লিক করবা, শুরুতে না আসলেও আমি দেখাই দেবো কি করতে হবে, এই যে, তাহলে এখান থেকে তুমি ভর্তি হয়ে যেতে পারবা। আর মনে করো শুরুতে আসে নাই তোমারটা, হইতে পারে, সেক্ষেত্রে তুমি বন্দিপাঠশালা এখানে লিখে ক্লিক করবা,
ক্লিক করলে তুমি দেখবা এরকম টান দিবা, একটু দাঁড়াও, এই যে অ্যাডমিশন যে জায়গাটা আছে না, অ্যাডমিশনের জায়গাটা, এখানে ক্লিক করলে এই যে আমার কোর্স, বুঝছো? এছাড়াও এই যে ভিডিওটা হচ্ছে এটার পিন কমেন্টে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, বুঝছো? সো এইভাবে যে কোনো ইচ্ছা, যে কোনো উপায়ে তুমি জয়েন করতে পারবা। জাস্ট একটু বলে রাখতে পারি, যদি শুরু থেকে শেষ পর্যন্ত মেনে চলতে পারো সব কিছু, চান্স ইনশাল্লাহ হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, ভালো থাকো সবাই, আবার দেখা হবে ইনশাল্লাহ, আর সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।